কিরে নবা পেয়েছি, ভর দুপুরে কই গেছিলি? ঘরে যে কতটি কাম পড়ে আছে সেগুলো দেখছিলি? ছাগলের বাচ্চা, আমার খাস, আমার পরশ, আবার আমার টাকায় আনন্দ ফুর্তি করতে গেছিস হারামজাদি। মা, বাবা ডেকে পাঠিয়েছিল খালের দিকে জালে পাথর বাঁধানোর জন্য। দেখো, আমার জামাতেও কাদা লেগে আছে। সৎমার কথা শেষ করতে না দিয়ে সেহের বলল, ছলো ছলো দৃষ্টি নিয়ে জামার কাদা লাগা অংশটুকু দেখালো সৎমাকে। কাদা দেখে উনি কিছুটা নরম হলেন, তাও গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, আচ্ছা বুঝলাম, এখন যা থালা বাসন আর জামা কাপড় ধুয়ে দে। এগুলো শেষ হইলে ওপরতলা মুছবি। আজ আমার ভাগ্নে আসতেছে, তার আপ্যায়নে যেন কোনো ত্রুটি না থাকে। বলেই উঠে চলে গেল। এদিকে ভাগনের শুনে সেহের কেঁপে উঠল। সৎমায়ের ভাগ্নের নাম রাফসান, লুচ্চামিতে মাস্টার্সে। সেহেরকে সে নানানভাবে উত্ত্যক্ত করার ধান্দায় থাকে আর সবার সামনে নিষ্পাপ বান্দার মতো বসে থাকে। রাফসানকে সেহেরের দু চোখে সহ্য হয় না। সৎমা যাওয়ার আগে বলে গেল, আর হ্যাঁ, বেসিনের ধারে পান্তা ভাত রাখছি, কালকের বাসি তরকারি আলু পটল ছিল, সেগুলো দিয়ে খাইয়া নিস। সেহের উত্তরে শুধু মাথা নাড়িয়েছিল। ব্যাগটা রুমে গিয়ে রেখে একটা লম্বা গোসল দিল। গোসল শেষ করে রুম থেকে বেরিয়ে সৎমায়ের রুমের দিকে গেল। রুমে গিয়ে দেখে সৎমা ঘুমে কুপোকাত। সেহের আস্তে করে দরজা ভেঙিয়ে গিয়ে রান্নাঘরে চলে গেল। তার তো পেট পুরো ভরা, এসব খাওয়া তার পক্ষে সম্ভব নয়। আবার এই পান্তা ভাত পড়ে থাকলেও আবারও খারাপ কথা শোনা লাগবে। সেহের ভেবে পাচ্ছে না সে এখন কি করবে। পর মুহূর্তে কিছু একটা মনে হতেই একটা কড়াইয়ে পান্তা ভাত নিয়ে বাড়ির পেছন দিকে চলে গেল। দূরে একটা কুকুর দেখতে পেতেই কিছুটা ঝোপে গিয়ে পান্তা ভাত ঢেলে দিল। পান্তা ভাত ফেলা দেখে কুকুরটা দৌড়ে ঝোপের কাছে চলে আসলো। খাবার পেয়ে চটজলদি খাওয়া শুরু করলো। সেহের হাঁটু গেড়ে বসে কুকুরটার খাওয়া দেখছে। কুকুরটা তৃপ্তি নিয়ে খেয়ে লেজ নাড়তে নাড়তে জিহ্বা দিয়ে ফাঁস ফাঁস করে কিছুক্ষণ সেহেরের দিকে তাকিয়ে চলে গেল। সেহেরও ননিটা নিয়ে ভেতরে চলে গেল। থালা বাসন ধুয়ে উঠে দাঁড়াতেই রিমন এসে হাজির হলো। বুবু, বুবু, একটা লোক কুলফির আইসক্রিম এনেছে। মানে? অনেকটা অবাক হয়ে বলল সেহের। আরে মানে হলো, ওই যে স্কুলের সামনে যে কুলফিওয়ালা কুলফি আইসক্রিম বিক্রি করতো, উনি আমাদের বাসায় এদিকে আসছে। চলো না, কুলফি কিনে দাও। টাকা কই পাবো ভাই? আমার কাছে জমানো কিছু টাকা আছে, তুমি চলো। না রে ভাই, তুই একা গিয়ে কিনে আন। মা একবার টের পেলে আমাকে আস্ত রাখবে না। আরে ধুর, কিছু হবে না, আসো। বলেই সেহেরের হাত ধরে টানতে টানতে বেরিয়ে গেল। সেহের এত বলেও রিমনকে থামাতে পারেনি। শেষে সেহেরকেই কিনে আনতে হলো রিমনের জন্য 2টা কুলফির আইসক্রিম। রিমন একটা নিয়ে অপরটা নিল না। সেহের ভুরু জোড়া কুঁচকে বলল, একটা নিলি কেন ভাই? এটাও নে, আর জলদি খা। যা, কাঠফাটা রোদ গলে যাবে তো। ওটা তোমার জন্য আপু, তুমি খাও। আমার জন্য মানে? আহ বুবু, এত মানে মানে করো কেন? তুমি আর আমি মিলে খাবো। দেখোই তো, দুটো কিনেছি। সেহের আর কি বলবে। গরমে তারও আইসক্রিম খেতে ইচ্ছে করছিল, তাই সে নিজেও খেলো। খাওয়া শেষ করে পানির মোটর ছেড়ে জামা কাপড় ধোয়ার জন্য ছাদে গেল। ছাদের এক কর্নারে কল আর সাথে জামা প্লাস কাপড় ধোয়ার জায়গা করা আছে। সকালে অনেকটাই ধুয়ে ফেলেছিল সে, তাই এখন 2 থেকে 4টা জামার বেশি নেই। সের আধোয়া জামা কাপড় জরুরি সাবান বালতি মগ নিয়ে ছাদে চলে আসলো। ছাদের কর্নারে বসে জামা কাপড় কাচাকাচি করে শুকোতে দিয়ে দিল। কাজ করতে করতে সের ক্লান্ত হয়ে বসে পড়ে। রোদের তাপ এখনও কমেনি। গরমে সেহের ওড়না দিয়ে কপালের ঘাম মুছলো। এইদিকে স্যার, আপনার কফি। সাদ ফোন থেকে চোখ সরিয়ে মাথা উঁচু করে কর্মচারীর দিকে তাকালো। কর্মচারী হাতে কফি দেখে সাদ ভুরু কুঁচকে বলল, আমি তো কফি চাইনি, তাহলে হঠাৎ? কারিব স্যারই তো পাঠালো। ও আচ্ছা, তাহলে সেন্টার টেবিলে রেখে চলে যাও। কর্মচারী মাথা নাড়িয়ে কফির মগটা রেখে নিজের কাজে চলে গেল। সাদ না চাইতেও কফিটা নিয়ে মুখে যেতে যেতেই তার হঠাৎ চোখ গেল অদূরে দাঁড়ানো অভিনেত্রী সিনথিয়ার দিকে। সিনথিয়া রহস্যময় হাসি দিয়ে সাদের দিকে তাকালো। সাদ তার দিকে তাকাতেই সিনথিয়া জলদি হাসি থামিয়ে অন্যদিকে তাকালো আর এমন ভাব ধরল যে সে খুব ব্যস্ত। সাদের সন্দেহ হলো, তাই সে সিনথিয়ার দিক থেকে চোখ ফিরিয়ে সেন্টার টেবিলে একটা প্লেটে থাকা চামচ নিয়ে কফিতে ঢুকালো।
কিছুক্ষণ আলতোভাবে নেড়েই চামচ উঠিয়ে দেখলো চামচ সাদা সাদা কিছু ছোটো ছোটো কণা। স্বাদ ভুরু কুচকে শব্দহীন হাসি দিল। তখনই কবির দৌড়ে এসে বলল, স্যার কালকে আমাদের নরসিংদীর শুটিং আছে, আজকে রাতেই বের হতে হবে। করিবের একটা কথাও স্বাদের কানে ঢুকছে বলে মনে হয় না। করিবের আর কিছু বলার আগেই স্বাদ এক কর্মচারীকে ডেকে কি যেন বলল। কর্মচারী মাথা নাড়িয়ে কফির মগটা নিয়ে চলে গেল। সিনথিয়া মেকআপ ঠিক করছিল, তখনই এক কর্মচারী তার সামনে পা মচকে যায়, আর ফলে সব কফি সিনথিয়ার ড্রেসে পড়ে যায়। ভাগ্যিস কফিটা ঠান্ডা ছিল। এই দৃশ্য দেখে স্বাদ নিঃশব্দে হাসল। সিনথিয়া সাংঘাতিক রেগে উঠে দাঁড়ালো। কর্মচারী তার ভুলের জন্য অনুতপ্ত হয়ে বারবার সরি বলতে লাগলো। অবস্থা খারাপের দিকে যাওয়ায় পূর্বের স্বাদ সেদিকে গিয়ে সিনথিয়া তার কর্মচারীর মাঝে ঢুকে বলল, মিস সিনথিয়া, আপনার নেক্সট শিডিউলে তো ড্রেস চেঞ্জ করার কথা, আপনি তা না করে এখানে দাঁড়িয়ে আছেন কেন? মিস্টার সাদ, দেখুন আপনার কর্মচারী কিভাবে আপনার ড্রেস নষ্ট করলো। এদের তো ম্যানারলেস বলতে কিছুই নেই। আপনি কি এমন ভেবে এই মূর্খগুলোকে কাজে রেখেছেন? ড্রেসে কফি ফেলেছে, সো হোয়াট? আপনিও যেমন মানুষ, ওরাও তেমন মানুষ। আপনি যদি শুটিংয়ে গিয়ে মিস্টেক করেন, তোর এখানে ছোট ছোট করতে গিয়ে মিস্টেক হতেই পারে। সিম্পল, মানুষ মাত্রই ভুল। আর আপনি সেখানে ভালোভাবে ইটস ওকে না বলে লেম ওয়ার্ড ইউজ করে চলেছেন। আপনার অভিনয় যেমন পেশা, তেমন ওদেরও পেশা আছে। সো সব পেশাকে উঁচু নিচু না দেখে সমানভাবে রেসপেক্ট দিন। আপনাদের দৃষ্টির ছোটখাটো কর্মচারীর জন্যই আপনারা এত উঁচুতে গিয়ে পৌঁছতে পারেন। সো রেসপেক্ট দ্যাম। নাও নো মোর ওয়ার্ড, গো ফাস্ট অ্যান্ড লিভ দিস টপিক। কর্মচারী সহ সকলেই যে যার কাজে গেল। সিনথিয়া নিজের ড্রেস ঝাড়তে ঝাড়তে স্বাদের পাশ কেটেই যাচ্ছিল, তখনই স্বাদ হালকা সুরে বলে উঠল, কফিতে আরও ভালো করে স্লিপিং পিলটা মেশানো দরকার ছিল আপনার। বলেই বাঁকা হাসল স্বাদ। সিনথিয়া থেমে বিস্ময়ের দৃষ্টিতে স্বাদের দিকে তাকালো। পরে স্বাদের কথার মানে বুঝতে পেরে মন খারাপ করে বলে, একটাবার বেড পার্টনার করলে কি হয় স্যার? জাস্ট ওয়ান নাইট। আবার হাসলো স্বাদ। হাসতে হাসতে বলল, আপনার মতো নিচু মানুষদের বেড পার্টনার বানাবো? নো ওয়ে। আমার বেড পার্টনার অনলি আমার ফিউচার ওয়াইফ হবে। আমায় কি সুযোগ দেওয়া যায় না? একদমই না। আপনার মতো লুজার আর চিফ মাইন্ডেড মেয়েদের না কোনোদিন পাত্তা দিয়েছে, আর না কোনোদিন দিব। মাই জার্নি ফর অনলি ওয়ান পার্সন, যার পুরোটা মন জুড়ে থাকবো শুধু আমি, যার মনে থাকবে না কোনো নোংরামের চিহ্ন। আন্ডারস্ট্যান্ড? সিনথিয়ার আগে ফুঁসতে ফুঁসতে চেঞ্জিং রুমের দিকে হনহনিয়ে চলে গেল। কি রে শেহের, এতক্ষণ লাগে নাকি চা বিস্কুট নিয়ে আসতে? সেহের একটা লম্বা শ্বাস ফেলে আল্লাহকে ডেকে কিচেন থেকে বেরিয়ে আসলো। সামনের রুমে এসে দেখে তপামা এবং রাফফান বেশ হেসে হেসে কথা বলছে। সেহেরের দিকে চোখ যেতেই কেমন বিশ্রীভাবে সেহেরকে উপর থেকে নিচ পর্যন্ত দেখতে লাগলো। সেহের না তাকিয়ে বুঝতে পারছে রাফসান তার দিকেই তাকিয়ে। সেহেরের প্রচণ্ড অস্বস্তি হচ্ছে, তাই সে ট্রেটিকে টেবিলে রেখে চলে আসতে নিতেই রাফসান বলে উঠল, লেবু শরবত হবে সুন্দরী। রাফসানের এমন কথায় সেহের থম মেরে দাঁড়িয়ে গেল। সেহেরকে সুন্দরী বলায় তপা মুখ বাঁকা করে বিরক্তি সুরে বলল, ওকেই তোমার সুন্দরী লাগে ভাইয়া? কই, আমাকে তো কখনো সুন্দরী বলতে না। রাফসান হেসে তপার গাল টেনে বলল, তুই তো সুন্দরী বটে, তবে অল্প। কি রে শেহের, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ছেলেটা মুখ ফুকেটে শরবতের কথা বললো, তুই দাঁড়িয়ে আছিস? যা গিয়ে শরবত বানা। জি মা। বলেই দ্রুত সেই ঘর ত্যাগ করলো সেহের। ঘৃণায় সব কেমন তা গলিয়ে যাচ্ছে। তার মন বারবার বলছে আজ খারাপ কিছু ঘটবে। সেহের মাথা উঁচু করে চোখ বুজে মনে মনে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, আপনি আমায় আগত বিপদ থেকে রক্ষা করুন। এই রাফসান ছেলেটার হাত থেকে বাঁচান আমায়। সেহের এদিক এদিক তাকিয়ে জলদি তার মায়ের ঘরে চলে গেল, কারণ সৎ মায়ের ঘরে একটা ল্যান্ডলাইন টেলিফোন আছে। সেহের দরজা এড়িয়ে ওয়ার্ড্রপে উপরে থাকা ল্যান্ডলাইনের নাম্বার টেপ করে কানে লাগালো। হ্যালো আবিদ ভাই? ফুল, তুই? হ্যাঁ ভাইয়া, আমি। ভাইয়া প্লিজ, তুমি এই বাসায় আসো প্লিজ। কেন, কি হয়েছে? তোর কণ্ঠ এমন লাগছে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি ফুল? বেশি কিছু বলতে পারবো না ভাইয়া, তপা আপু আর মা বাসায় নেই। ওই রাফসান শয়তানটা বাসায় আছে। ভাইয়া দয়া করে আসো, ওই ছেলে একদমই সুবিধার না।
আচ্ছা আচ্ছা আসছি, তুই সাবধানে থাক, আমি সবটা সামলাচ্ছি। আবিদের কথাই সেহেরের মনের উপর থেকে যেন বড় একটা পাথর সরে গেল। রাফসান ওপরে শুয়ে আছে, যে কোনো সময়ে আশেপাশে ঘেঁষবে তা সেহের বেশ জানে। সেহের টেলিফোনটা ঠিকভাবে রেখে দরজায় সিটকিনি খুলে সাবধানে বের হলো। ঘর থেকে বের হতেই শুনতে পেল রাফসান উপর থেকে সেহের বলে তাকে ডাকছে। সেহেরের গায়ে কাটা দিয়ে উঠল ভয়ে। সেহের রাফসানের ডাকে সাড়া না দিয়ে নিজের ঘরে দরজা লাগিয়ে থম মেরে বসে রইল আর মনের মধ্যে আল্লাহর নাম জপ করতে লাগলো। সেহের বাসা থেকে বের হতে পারছে না, কারণ এই বিকেল সময়ে সেহেরের বাসার বাইরে যাওয়া একদম মানা। তার সৎ মা যাওয়ার আগে কড়া বলে গেছেন সেহের যেন তার অনুপস্থিতিতে বাইরে পা না রাখে। তাই সেহেরের নিজের ঘরটাই ভরসা। রাফসান চরম রেগে সিঁড়ি দিয়ে নামছে। এতক্ষণ এত করে ডাকলো সেহের, উপরে যাওয়া তো দূর, সারা শব্দও করলো না। রাফসান এখন যা ভেবে রেখেছে তা করতে না পারলে তার মন শান্ত হবে না। তাই সে দ্রুত পায়ে পা চালিয়ে রান্নাঘরের দিকে গেল, কিন্তু সেহেরকে দেখতে পেল না। রাফসানের আবার মেজাজ খারাপ হলো। সে চেঁচিয়ে হাঁক ছাড়ল সেহেরের নাম ধরে, কিন্তু তাও সারা শব্দ মিলল না। এবার রাফসান রান্নাঘরের দিক থেকে এসে সেহেরের ঘরের সামনে এসে দাঁড়ালো। দরজা খুলতে গিয়ে দেখলো দরজা বন্ধ। দরজা জোরে জোরে নক করতে করতে শান্ত গলায় বলল, সেহের সেহের, দরজা খোলো। এই অসময়ে ঘরের দরজা লাগিয়ে বসে আছো কেন? সেহের টু শব্দও করলো না। এবার সেহেরের চোখে পানি চলে আসলো। রাফসান কি করতে চাইছে সেটা সেহের ভালোভাবে বুঝতে পারছে, কিন্তু নিজেকে এর হাত থেকে কিভাবে সে বাঁচাবে? আবিদি বা কোথায়? এত কেন দেরি করছে সেটা সেহের বুঝতে পারছে না। এদিকে রাফসান ডাকতে ডাকতে হয়রান হয়ে শেষ পর্যন্ত নিজের রাগ দমিয়ে রাখতে পারল না। দরজা জোরে জোরে ধাক্কাতে ধাক্কাতে অকথ্য ভাষায় গালাগাল করতে আর থ্রেড দিয়ে দরজা খুলতে লাগলো, নয়তো দরজা ভেঙে সেহেরের অবস্থা খারাপ করে দিবে। এদিকে সেহের মুখে হাত দিয়ে নিঃশব্দে কেঁদেই চলেছে। হে আল্লাহ, আমাকে এই জানোয়ারটার হাত থেকে বাঁচান। মা, এতিমের বাচ্চা, দরজা খোল। তোর মা বা আমি দরজা ভাঙলে তোর গালতে গালতে মাইরা ফেলনা তুমু, দরজা খোল। এদিকে আবিদ আর তার সাঙ্গপাঙ্গ তখনই দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। পিছে কিছু মুরাব্বিরাও ছিল। দরজা হালকা ভেজানো ছিল বিধায় কলিং বেল বাজাতে হয়নি। তার ভেতরে ঢুকতেই রাফসানের অকথ্য গালিগালাজ বেশ শুনতে পেল। আবিদ এসব শুনে তো রেগে আগুন হয়ে গেল। আবিদ তেড়ে গিয়ে রাফসানের কলার ধরে দরজার সামনে থেকে সরিয়ে আনলো। রাফসান হঠাৎ চুপ করে যাওয়ায় সেহের নিজের কান্নাটুকু কিছুটা কমালো। হঠাৎ বিকট থাপ্পড়ের শব্দ শুনতে পেল। এবার সেহেরের কান্না পুরোপুরি থেমে গেল। সে চোখ মুছে মাথায় ভালোভাবে ঘোমটা দিয়ে নাক টেনে উঠে দাঁড়ালো। দরজার সামনে দাঁড়িয়ে কান পেতে শোনার চেষ্টা করলো বাইরে ঠিক কী হচ্ছে। আবিদের কণ্ঠ শুনতে পেতেই সেহের তৎক্ষণাৎ দরজা খুলে সামনে তাকালো। বাইরে এত মানুষ দেখে সেহের অস্বস্তিতে পড়ে গেল। আবিদ সকলের সামনে রাফসানকে আচ্ছাভাবে কেলাচ্ছে। আমার বোনকে রেপ করবি না তুই? এত সাহস? যার সিংহের মতো ভাই আছে তার রেপ করার স্পর্ধা দেখাতে আসছিস? তোরে তো আজ আমি মাটিতে পুঁতে রাখবো, জানোয়ার। আর তোরা দাঁড়িয়ে আছিস কেন? মশলাপাতি দিয়ে আরও। আবিদের কথায় তার বন্ধু বান্ধবরাও আবিরের সাথে যোগ দিল। বেচারা রাফসানের তো পুরো আধমরা অবস্থা। মুরব্বীরাও ক্ষিপ্ত দৃষ্টিতে রাফসানকে দেখছে। রাফসানের প্রতিটা কথাই সে শুনেছে। এই কয়েকটা কুলাঙ্গারের কারণে গ্রামে দুদিন পর পর এই ধর্ষণের সুসংবাদ তারা শুনতে পায়। আর আজ তো নরখাদককে চোখের সামনে দেখল। ভাগ্যিস তারা সময় মতো এসেছিল, নয়তো দরজা ভেঙে আরও খারাপ কিছু করে ফেলতো। সেহের মুখে মুখোশ বেঁধে কাঁদতে কাঁদতে আবিদকে গিয়ে জড়িয়ে ধরল। আবিদ রাফসানকে ছেড়ে সেহেরের মাথায় হাত দিয়ে আশ্বাস দিয়ে বলে, কাঁদিস না বোন, দেখ আমরা চলে এসেছি। এই কুলঙ্গা তোর কিছু করতে পারবে না। কাঁদিস না বোন, কাঁদিস না। এক চাচা সেহেরের দিকে এগিয়ে এসে বলল, কিন্তু না মা, এই বিষয়টা আমরা সবাই সামলে নেব। সেহের ছলছল চোখে মাথা নাড়ায়। তখনই সৎমা তার তপা হাতে বেশ কিছু শপিং ব্যাগ নিয়ে বাসায় এসে হাজির হয়। বাসায় এত মানুষ দেখে সৎমা জোহরা দৌড়ে ভেতরে এসে দেখল তার আদরের ভাগ্নে আধমরা হয়ে পড়ে আছে। রাফসান আপাতত বেহুশ। এই দৃশ্য দেখে জোহরার মাথায় যেন বাজ পড়ল।
সে শপিং ব্যাগ রেখে দৌড়ে রাফসানের কাছে এসে বলা শুরু করলো,